রিমান্ড শুনানিতে কামরুলের সঙ্গে কোর্টের নাজিরের কুশল বিনিময়, প্রতিবাদে ভাঙচুর। পদত্যাগ করলেন হাইকোর্টের ৩ বিচারপতি। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে, বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আদালত প্রাঙ্গণে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ছেলে এবং নাজিরের কর্মকাণ্ডে লঙ্কাকাণ্ড ঘটে গেছে ঢাকা সিএমএম আদালতে। ভাঙচুর চলেছে নাজিরের কক্ষে, পরে সাময়িক বরখাস্ত করা হয় নাজির মামুনকে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের শুনানি চলছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এই সময় বিচারকের লিফট ব্যবহার করে নিয়ম না মেনে লাল কাপড়ে ঘেরা এজলাসের ভেতরে ঢুকে পড়েন তার ছেলে ডাক্তার তানজির ইসলাম অদিত। এই কাজে সহযোগিতার অভিযোগ ওঠে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের বিরুদ্ধে। এমনকি তিনি নিজেও কামরুল ইসলামের সঙ্গে দেখাও করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ কয়েকজন আইনজীবী ভাঙচুর চালান তার কার্যালয়ে। আদালত প্রাঙ্গণে মামুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সাধারণ আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনার পর সাময়িক বরখাস্ত করা হয় শাহ মোহাম্মদ মামুনকে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হক পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজেদের সই করা চিঠি দিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলন চলাকালে দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার, সাইবার সিকিউরিটি আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, আইন প্রণয়নে ভেটিং, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও সংস্কার কমিশন গঠন সহ ৩ মাসের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন। রাজনৈতিক বিচারের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশের ক্ষমতা রেখে ট্রাইব্যুনাল আইন সংস্কার করা হয়েছে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই। আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে কমিশন প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সংক্রান্ত সংলাপ হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক।
এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। সরকার দমন পীড়ন চায় না উল্লেখ করে প্রয়োজনে কঠোর হবার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এই সরকারকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মি রিপোর্টে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। কঠিন সময় যাচ্ছে, এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি। শুধু নির্বাচন করার কারণও ব্যাখ্যা করেন তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে হবে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকার এখনও স্থিতিশীল হতে পারেনি বলেও মন্তব্য করেন মহাসচিব। সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সচেতন করতে হবে। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। তারা সস্ত্রীক বাসায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। যাদের হাতে শহীদদের রক্ত লেগে আছে তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে সাফ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনায় তিনি বলেন, গণহত্যা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণও নেই। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। দেশের মানুষের ভবিষ্যৎ কেমন হবে, কি চাই নতুন বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডক্টর সলিমুল্লাহ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ শহীদ পরিবারের সদস্য ও ছাত্ররা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হবেই। বাচ্চা ছেলে মেয়েদেরকে যে তারা যে নির্মমভাবে খুন করেছে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। তা আমরা বলি যে আগে এটা বিচার হবে। এই জায়গায় কোনো ধরনের কোনো রকমের কোনো ইয়ে হবে না, এদের বিচার হবে। পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে তাদের পরিণতিও দলটির মতো হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। সেদিন পর্দার সামনে ছিলেন, সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই, আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। সে সময় ডক্টর সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিস্টদের সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যদেরও বিচার হওয়া উচিত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপিও আওয়ামী লীগের বিচার চাই। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে
সকল জনগণের রাষ্ট্র এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দলকে যদি একটু ব্যান করে দেন, সেখানে একটা রিপার্কাশন হতে পারে। তারা বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনের মতন কাজ করতে চায়, সেটা সিদ্ধান্ত নিবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে গণ অভ্যুত্থান এবং গত 16 বছরে, আমরা আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি দেন বক্তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, তোপের মুখে বাইডেন। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নিচ্ছে, এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছেন বলে সংবাদ মাধ্যমটিতে সাক্ষাৎকারে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে চিঠি দেয় আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল ওয়ার্কমার্ট অ্যান্ড সালিভান। তাতে গভর্নর আহসান এইচ মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের 13 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত সই করা চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়। তলবি চিঠিতে তাদের 20 ও 21 নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্তে কর্মকর্তার ভূমিকার বিষয়ে বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তার সহায়তায় এস আলম ঋণের নামে অর্থ লুটপাট করেন। এস আলম সংশ্লিষ্টতার অভিযোগে 456 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এস আলমের নিয়োগ দেয়া ইউনিয়ন ব্যাংকের 262 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে এস আলম গ্রুপকে নামে বেনামে ঋণ দেওয়ার সাথে যুক্ত 194 কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর ফলে এস আলমের সংশ্লিষ্টতার অভিযোগে দুটি ব্যাংকের মোট 456 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বেইলিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে 12 কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সোমাইয়া বেগমকে 5 কোটি টাকা ও জামাতা তুষার এল মিয়াকে 2.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই তিনজনকে 19.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় জরিমানার এই সিদ্ধান্ত হয়। বেইলিজিংয়ের পরিচালক থাকা অবস্থায় সুরাইয়া বেগম সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইনের ব্যত্যয় ঘটিয়েছে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অনুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে।
2017 সালের 5 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে এমন চুক্তি হয় ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে। বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি শুরু হয়। আদানির চুক্তি বিরোধিতাকারীরা বলছেন 25 বছর মেয়াদী এ চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। শুধু বাংলাদেশে নয়, ভারতের পার্লামেন্টেও এ নিয়ে সমালোচনার মুখে পড়েন মোদি সরকার। মূল্য নির্ধারণে আদানি গ্রুপের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে, তো আমরাও যে আমাদের সাথেও যে এই জিনিস হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা বলতে পারছি না। দেশের স্বার্থ খেয়াল না করে এমন চুক্তি করায় হাইকোর্টে রিট করেন আইনজীবী কাইয়ুম। মঙ্গলবার যার শুনানিতে রিটকারী বলেন, এই চুক্তিটি একেবারেই দেশের স্বার্থ বিরোধী। এটি পুনর্বিবেচনা না করলে 25 বছর বাংলাদেশকে বোঝা টানতে হবে। পরে হাইকোর্ট এই চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে হাইকোর্ট চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন। সেই সাথে পুরো চুক্তি অনুসন্ধানেরও নির্দেশ দেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। সব প্রতিবেদন আসলে আগামী 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। তবে আইনি ভিত্তি না থাকায় এদিন আদানির কোনো আইনজীবী হাইকোর্টে আসেননি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমান্ড শুনানিতে কামরুলের সঙ্গে কোর্টের নাজিরের কুশল বিনিময়, প্রতিবাদে ভাঙচুর। পদত্যাগ করলেন হাইকোর্টের 3 বিচারপতি। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।